হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ এবং নিরাপদে আছি। বলুন তো আজকে আপনাদের মাঝে কোন ভিডিওটা শেয়ার করব। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই তো বুঝতে পারছেন ভিডিওটি কি হতে চলছে। আর আপনাদের মাঝে ছোট করে একটু পথটা শেয়ার করা যাক। ছেলেটার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ ওর ঠান্ডা লেগেছে, তাই আজকের ভয়েসটা বাকিটা আমিই দিচ্ছি। এই যে চলে যাচ্ছি রাষ্ট্রপতির বাসভবন দিয়ে। এখানে নানান বাংলাদেশের উল্লেখযোগ্য সব জায়গাগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে সামনে আছে নূর হোসেন চত্বর। নূর হোসেন চত্বর হয়ে আমরা চলে আসলাম সচিবালয়ের দিকে। সচিবালয় হয়ে আমরা যাচ্ছি লালবাগ কেল্লার উদ্দেশ্যে। এই যে চলে আসলাম খাদ্য অধিদপ্তর হয়ে আমরা দোয়েল চত্বরের দিকে। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ঢাকা মেডিকেল হয়ে, শহীদ মিনার পার হয়ে আমরা পুরান ঢাকার গন্তব্যে রওনা দিয়ে দিলাম। আমরা এখন যাচ্ছি লালবাগের কেল্লার উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন লালবাগ কেল্লাটি নিয়ে অনেক রকমের রহস্য ঘেরা কথাবার্তা রয়েছে। ইতিমধ্যে আমরা জগন্নাথ হল পার করলাম, তার মানে আমরা ঢাকা ভার্সিটির ভিতরে প্রবেশ করে ফেলেছি। এই যে ঢাকা ভার্সিটির মূর্তিগুলো দেখতে পেলেন আপনারা, এই যে নানান মূর্তি, এগুলি ঢাকা ভার্সিটির অনেক ঐতিহ্য বহন করে। ঢাকা ভার্সিটি বলতে কি আমাদের সারা বাংলাদেশের, বাংলার মানুষের প্রাচীন ঐতিহ্য এগুলোর মধ্যে লুকিয়ে আছে। চলুন তাহলে আপনাদের সবাইকে নিয়ে আমরা লালবাগের কেল্লায় পৌঁছে যাই। দেখি কতটুক সময় লাগে লালবাগ কেল্লায় পৌঁছে যেতে। মনে হয় বেশি একটা দূরে না, অনেকটাই চলে এসেছি আমরা। পুরান ঢাকার ব্যাপার স্যাপারই অন্য রকম, সবাই তো জানেন। পুরান ঢাকায় অনেক ঐতিহ্য বহন করে আমাদের বাংলাদেশের, যেমন আহসান মঞ্জিল, আমরা তারপরে লালবাগের কেল্লা, সবাই জানি এইগুলি পুরান ঢাকাতেই অবস্থিত। আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে এই পুরান ঢাকার অনেক ঐতিহ্য আছে। বলতে বলতে আমরা চলে যাচ্ছি লালবাগের কেল্লার অনেক সামনে, চলেই এসেছি বোধহয়। এই যে লাল লাল দেয়ালগুলো দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি লালবাগ কেল্লার সামনে একেবারেই। চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। এই যে লাইনে দাঁড়িয়ে আছি আমরা, লাইনে আছে। এখন দেখা যাক কতটুক সময় লাগে টিকিট কাটার জন্য। টিকিট কাটার সময় একটা ভালো হ্যাজেল হয়েছে আমাদের সাথে। যেমন এইখানে নিয়ম আছে, যারা স্টুডেন্ট মাধ্যমিক পর্যন্ত তাদের বড়দের চাইতে কম টাকা রাখবে। যেমন বড়দের হচ্ছে 30 টাকা করে টিকিট, আর স্টুডেন্টদের জন্য হচ্ছে 10 টাকা। কিন্তু কোথাও কিন্তু উল্লেখ নেই যে স্টুডেন্টদের তাদের আইডি কার্ড সাথে বহন করতে হবে। আচ্ছা, যাই হোক টিকিটের কথা। এই যে আমরা চলে গেলাম লালবাগ কেল্লার ভিতরে। আপনারা তো দেখতেই পেলেন ফটকটা, বড় একটা ফটক, রাজবাড়ির ফটক যেমন হয়। এই যে কেল্লার ভিতরের সৌন্দর্য, কেল্লার বিভিন্ন পুরাতন সংস্কৃতি দাঁড়িয়ে আছে আমাদের সামনে। সুন্দর সুন্দর গাছপালা, ফুল। লালবাগের কেল্লার ভিতরের কেল্লার পাশাপাশি এই মূল আকর্ষণ হচ্ছে এই গাছগুলো। এই গাছলে ঘেরা সবুজ, চির সবুজ এই লালবাগের কেল্লা। লাল লাল দালানগুলোর সাথে সবুজ সবুজ এই গাছপালা, ঘাস, মাঠ, এত সুন্দর। এগুলি এক সময় রাজা বাদশাদের বিভিন্ন কাজে বিভিন্ন জায়গা ব্যবহৃত করা হয়েছে। যেমন হাম্মামখানা ছিল, তারপরে ফলের বাগান ছিল। এই যে আপনারা যেই কেল্লাটা দেখতে পেলেন, যে গম্বুজটা আছে কেল্লার উপরে, এই গম্বুজটা কিন্তু একসময় সম্পূর্ণ স্বর্ণ দিয়ে খচিত করা ছিল। কিন্তু ব্রিটিশরা যখন, ইংরেজরা যখন এইটা দখল করেছিল, তখন তারা এই স্বর্ণখচিত ইসের থেকে স্বর্ণগুলো নিয়ে গেছে। ভাইরে ভাই, ইংরেজরাও স্বর্ণের প্রতি এত লোভী, এটা আমাদের জানা ছিল না। আমাদের
এই গম্বুজটার মধ্যে আপনারা কম বেশি সবাই জানেন আমাদের পরী বিবি শায়েস্তা খানের মেয়ে পরী বিবির সমাধি আছে এবং তার কথিত ছোট কন্যার সমাধি আছে। তারপরে হচ্ছে আমাদের 3 সেনা তাদের যে সৈন্য ছিল তাদের সমাধি আছে বাহিরের দিকটায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা কিন্তু একটা ফোয়ারা, এটা কিন্তু একটা ঝর্ণা ছিল। সুন্দর ঠান্ডা জল প্রবাহিত হতো এই ঝর্ণাটা থেকে। এই যে দেখা যাচ্ছে ফোয়ারাটা কত প্রাচীন। এই যে এইখানেই সাহিত্য আছে শায়েস্তা খাঁর মেয়ে পরী বিবি। পরী বিবির বাংলার ইতিহাসে সব জায়গায় তার নাম আছে। আপনারা কম বেশি যারা ইতিহাস জানেন তারা সবাই জানেন পরী বিবি ছিলেন শায়েস্তা খাঁর খুব আদরের কন্যা। পরী বিবিকে শায়েস্তা খাঁ খুব বেশি ভালোবাসতো, আর সেই জন্যই তার মৃত্যুর পরে শায়েস্তা খান এই বাংলাদেশ ছেড়ে, এই কেল্লা ছেড়ে দিল্লিতেই চলে গেছে। তিনি আর বাংলাদেশেই থাকেননি। আর আমরা যতটুকু জানি এই যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন এগুলিও সব ফোয়ারা। এগুলা আমাদের বিশেষ বিশেষ দিনে যেমন ঈদ, আমাদের নানান বিজয় দিবস, এই সমস্ত সরকারি ছুটিতে এই ফোয়ারাগুলি কিন্তু এখনো পর্যন্ত চালু হয়। এই যে দেখা যাচ্ছে পরী বিবির সেই সমাধি আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো একটু কষ্ট হচ্ছে পরী বিবির, এটা হচ্ছে পরী বিবির সমাধি। এই যে দেখুন পরী বিবির সমাধি দেখতে পাচ্ছেন, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সাইডের কি সুন্দর কারুকাজ। এই যে সমাধিটা দেখুন আপনারা, এটা হচ্ছে পরী বিবির সমাধি। আমি আবারও বলছি পাশে আরেকটা সমাধি আছে, সেটা এই যে দেখুন বাহিরে 3 সেনাপতির সমাধিও আছে। এটা হচ্ছে পরী বিবির ছোট বোন, কথিত ছোট বোন শায়েস্তা খানের কথিত ছোট কন্যার সমাধি। এটাও আপনারা কম বেশি সবাই জানেন, নামও লেখা আছে এখানে। তারপরে আমরা দেখুন ভিতরের সাইডগুলি দেখুন, কবর কি সুন্দর করে কারুকাজ করা। এই যে ফোয়ারা, এই যে আমরা চলে আসলাম বাহিরে, এই যে দেখুন প্রাচীন ঐতিহ্য কি যে সুন্দর, এটা আসলে আমরা নিজ চোখে না দেখলে বুঝতে পারবো না। এই যে এখানে সমাধিত করা হয়েছে শায়েস্তা খানের বিশ্বস্ত সহ অধিনায়ক খোদাবন্দ মির্জা বাঙালির সমাধি। বড়টা হচ্ছে তার, আর ছোট 2টা কার ওটা আসলে ওইভাবে বলা যায়নি। এই যে আপনারা দেখুন সবুজের কি সৌন্দর্য এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলি হচ্ছে যে সৈন্য যে ছিল সেই সেনা সৈন্যদের থাকার ঘর ছিল ওই বিল্ডিংটায়। এই যে 3 গম্বুজ মসজিদ দেখুন, এই মসজিদটা নামাজ পড়ার জন্য এখন সব সময়ই উন্মুক্ত থাকে। যেহেতু নামাজের সময়ে ছিল না তাই আমরা ওইভাবে মসজিদের ভেতরে দেখাতে পারিনি। এই যে আপনারা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাম্মামখানা এবং উপরে দরবার হল ছিল। ওইখানে শায়েস্তা খান বসে সমস্ত মিটিং করতেন সবার সাথে। আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন হাম্মামখানার ভিতরটাও আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। এইখানে নবাব শায়েস্তা খান তার সমস্ত ব্যক্তিগত কাজ সারতেন, যেমন গোসল করা। এই যে আরেকটা দেখুন, আরেকটা ফোয়ারা। এগুলি তো আগেই বলেছি বিশেষ দিনে এখান থেকে জল ঠিকই প্রবাহিত হয় বিশেষ দিনে। এখন আমরা চলে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। আসলে প্রচুর বড় জায়গা, হাঁটতে হাঁটতে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি নিজেরাও বুঝতে পারছি না, কারণ আমাদের এই প্রথমবারই যাওয়া হয়েছে তো এই জন্য আমরাও ঠিক ওইভাবে হয়তো গুছিয়ে ভিডিওটা করতে পারছি না। তাই যেখান দিয়ে যেইভাবে আমরা গেছি সেইভাবে। এই যে দেখুন আরও সুড়ঙ্গ, কয়েকটা সুড়ঙ্গ আছে এই ভিতরে নানান জায়গায়। এটা হচ্ছে হাম্মামখানা, এটা ওই সময়কার হাম্মামখানা, এখানেও একটা ছিল, কিন্তু এটা এখন সম্পূর্ণই একটা সুন্দর
সবুজ ঘাসের মাঠে পরিণত হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন নানান রকমের ফুল গাছ। আর একটা জিনিস দেখলাম, এই যে দেখুন, এই যে নানান রকমের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি আবার এই ফাঁকে একটু ভেজা ভেজা সবুজ ঘাসে পাটা ভিজিয়ে নিলাম, ভালোই লাগছিল। এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুল, কত রকমের ফুল, গোলাপ, নানান রকমের গোলাপ, কয়েক কালারের গোলাপ। এই যে কথা বলতে বলতে চলে আসলাম ঐতিহাসিক দিঘিটার দিকে। এই যে একটা দিঘি দেখতে পাচ্ছেন, এটা ওই সময়কার দিঘি ছিল। এই দিঘি নিয়ে নানান রকমের কথা কথিত আছে, জানি না কতটা সত্যি, আল্লাহ পাক জানে। এইখানে ইংরেজরা যখন এই কেল্লা দখল করেছিল, তখন এই সৈন্যদের মেরে মেরে এই নিষ্ঠুর ইংরেজরা এই দিঘির মধ্যে ফেলে দিত। লোকমুখে এখনও আমরা শুনি যে এই দিঘিটার সামনে থেকে, দিঘিটা থেকে নাকি গভীর রাত্রে, আমাবস্যার রাত্রে কান্নার আওয়াজ শোনা যায়, গোংরানির আওয়াজ শোনা যায়। শুনেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। কতটা নিষ্ঠুর ছিল ইংরেজরা, এটা তো আমরা সবাই জানি। এই যে দেখুন পুরানো যে আমরা ইটগুলো দেখছি এই দালানের, আমরা একটু ছুঁয়ে দেখলাম পুরানো জিনিস, পুরানো ইট। আমরা কিন্তু বলতে বলতে চলে আসলাম সেই হাম্মামখানার ভিতরে। এইখানে ছিল একটা বড় ফোয়ারা। এই ফোয়ারাটা দিয়ে ঠান্ডা জল প্রবাহিত হতো এবং শায়েস্তা খান, এই যে দেখতে পাচ্ছেন, এই যে হাম্মামখানা, এটা হচ্ছে বাথটব। এই বাথটবেই তিনি গোসল করতেন। এই যে দেখুন, এই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ছিদ্রটা দিয়েই পাশের একটা চুল্লি রাখা আছে, মানে চুলা, সেখান থেকে গরম পানি এই বাথটবের মধ্যে আসতো শীতের সময়। উনি এইখানে গোসল করতেন, মানে শাওয়ার নিতেন, যেটাই আপনারা বলেন। উনি এইখানে তার ব্যক্তিগত কাজকর্ম সারতেন। উনি এইখান থেকে গোসল করে উঠে ঠিক এই জায়গাটায় দাঁড়াতেন। এই যে দেখুন পাশেই দেখা যাচ্ছে সেই চুল্লিটা, মানে চুলা, যেখান থেকে গরম পানি করা হতো। এই চুলা থেকে গরম পানি করা হতো, আর এই বাথটবের সেই যে ছিদ্রটা আপনাদের দেখালাম, ওখান দিয়ে গরম পানিটা বাথটবে যেত। উনি গোসল করে, বাথটবে গোসল করে সামনে যে চেঞ্জিং রুমটা দেখতে পাচ্ছেন, এইখানে এসে উনি চেঞ্জ করতেন। এই যে দেখুন চেঞ্জিং রুমে যেন আলো বাতাস আসে, সেই জন্য উপর দিয়ে একটা বড় ছিদ্র ব্যবস্থা আছে। এই ব্যবস্থাটা চুল্লি যে ছিল ওই ঘরটাতেও ছিল, ওই জায়গাটাও এরকম বড় ব্যবস্থা ছিল। এই যে দেখুন আমরা এসে পড়লাম তার ওয়াশরুমে। এই যে নবাব শায়েস্তা খান এই ওয়াশরুমটাই ব্যবহার করতেন। এই ওয়াশরুমও সেম একই পদ্ধতি, উপর দিয়ে বড় একটা ছিদ্র আছে। এই যে ওয়াশরুমটা আপনাদের দেখাচ্ছি। ওয়াশরুম দেখতে হয়তো অনেকেরই অপছন্দ হতে পারে, কিন্তু ভাই নবাবদের কথা বলে কথা, সবই তো দেখাতে হয়, নিজেদেরও দেখতে হয়। এই যে দেখুন বাহিরের ভিউটা, মাশাল্লাহ কি সুন্দর, লাল লাল কেল্লা, তার মধ্যে হচ্ছে সবুজ সবুজ ঘাস, নানান রকম গাছ, ফুল। আমরা এখন এই যে আসলাম সিঁড়ির দিকে। আমরা ভেবেছিলাম উপরে হয়তো ওঠা যাবে, কিন্তু দেখলাম না, এই সিঁড়িগুলো ব্যবহার করা নিষেধ আছে। এটা মানুষের সেফটির জন্য, এত পুরানো জিনিস, এটা হয়তো ব্যবহার করতে গেলে সমস্যা হতে পারে, এই জন্য এটা নিষিদ্ধ আছে। তাই যতটুকু পারলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন লেখা আছে উপরে ওঠা নিষেধ। আলো বাতাসের পর্যাপ্ত যে একটা ব্যবস্থা ছিল তা কিন্তু দেখলেই বোঝা যায় নানান দিক দিয়ে। এই যে দেখুন আগের যে বিল্ডিং করা, একটু উপরের আবরণটা, স্তরটা একটু ফাটল ধরেছে, এটা উপরের স্তরটা নতুন করে যে করা হয়েছিল ওইটা। এই যে এখন আমরা চলে যাচ্ছি, এইখানটা অনেকটা টিলার মতো দেখতে, একটু পাহাড়ের টিলা যেমন হয় তেমন দেখতে। যে পুরানো যে শায়েস্তা খান তার মেয়ে মারা যাওয়ার পরে যে দিল্লিতে চলে গেল, সেই সময় দৈর্ঘ্য নির্মাণের কাজ চলছিল, কিন্তু সেই দৈর্ঘ্যটা কিন্তু আর নির্মাণ করা হয় নাই। ওই দৈর্ঘ্য নির্মাণ করা হয়নি, ওইটা আজও পর্যন্ত অসমাপ্তই থেকে গেছে। এই যে দেখুন, এই যে পুরানো দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে, এগুলি কিন্তু সব রুম ছিল, সৈন্যরা এই রুমগুলোর মধ্যেই থাকতো।
এই যে দেখুন কত পুরানো, কত ইতিহাস, কত রকমের কথা বলতে বলতে আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করছি সেই যে নানান রকমের কথা আছে রহস্যময় সেই গুহা, সেই রহস্যময় গুহার সামনে। এই যে দেখুন অন্য এক ব্লগার ভাই ব্লগ বানাচ্ছে সেই রহস্যময় গুহা নিয়ে, সুড়ঙ্গ নিয়ে। সেই রহস্যময় সুড়ঙ্গের সামনে আমরা এসে পড়েছি। অনেক সুড়ঙ্গই আছে এই লালবাগ কেল্লায়, কিন্তু এই সুড়ঙ্গটা দিয়ে অনেক রকমের রহস্যর কথা আছে, এটা আমরা কম বেশি সবাই জানি। এই সুড়ঙ্গতে নাকি মানুষ গেলে আর ফিরে আসতো না, বা আসেও নি কোনো মানুষ যারাই গেছে। তারপরে ইংরেজরা ওই সময় পরীক্ষা করার জন্য প্রথমে 2টা কুকুর নাকি পাঠিয়েছিল, সেই কুকুর দুটি ফিরে আসে নাই। তারপরে তারা আরেকটু বোঝার জন্যে আরও 2টা কুকুর পাঠিয়েছিল, কিন্তু শিকল বেঁধে। পরবর্তীতে এই যে দেখুন সুড়ঙ্গের যতটুকু একটু দেখা যায় আমরা একটু দেখার চেষ্টা করেছি, আপনাদেরও দেখাচ্ছি। সেই কুকুর 2টা নাকি আর ফিরে আসে নাই, কিন্তু সেই যে শিকল বাঁধা ছিল শিকল কিন্তু ঠিকই এসেছে। তারপরের থেকে এটা নিয়ে আর কোনো এক্সপেরিমেন্ট করা হয়নি, সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। অনেকের মতে বলে যে এখানে হয়তো বন্ধ থাকতে থাকতে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছে, সেই জন্য মানুষ ঢুকলে বা কোনো প্রাণী ঢুকলে হাড্ডি মাংস কিছু অবশিষ্ট থাকে না, সব গলে যায়। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমরা যখন এই সুড়ঙ্গটা একটু দেখছিলাম বা এই টুকিটাকি ভিডিও নিচ্ছিলাম, তখন একজন ট্রাভেল ব্লগার ভাই যে ওই যে একটু দেখতে পেলেন ভিডিও বানাচ্ছিল, তখন ওই জায়গার স্থানীয় এক কাকা ওনাকে বলছিলেন যে এই সুড়ঙ্গ দিয়ে নাকি হাতি ঘোড়া সব ঢুকেছে ভাই, এমন কিছু নাকি বাদ নেই যেটা এই সুড়ঙ্গ দিয়ে না ঢুকেছে। এমনকি তারা নাকি ছোটবেলায় সুড়ঙ্গের মধ্যে খেলাধুলাও করেছে। ভাই তার কথা শুনে তো আমি না হেসে পারলাম না। আমরা সবাই মোটামুটি হাসাহাসি করেছি, কারণ এই সুড়ঙ্গ দিয়ে হাতি ঘোড়া ঢুকেছে ভাই, এটা কিন্তু কোনো ইতিহাসে নেই। মানুষ ঢুকেছে, কুকুর ঢুকেছে, তারপরে এক্সপেরিমেন্ট করাই বন্ধ করে দিয়েছে। কারণ এটাতে যাকেই দেয়া হবে, যেই প্রাণী হোক, সবারই তো প্রাণ আছে, তারা কিন্তু আর ফিরে আসেনি। কিন্তু কাকা যে কি গুল মারলো সেই ব্লগার ভাইয়ের সাথে, শেষ পর্যন্ত ভাইটাও বলল যে আঙ্কেল আমি তো জানি কুকুর ঢুকেছিল, মানুষ ঢুকেছিল, হাতি ঘোড়া তো শুনি নেই। তখন উনি আবার ওনাকে বুঝ দিচ্ছে, আরে সবই ঢুকেছিল এক সময়। মা তো এতক্ষণ অনেক কথাই বললো, এখন একটু কেল্লার উপরে উঠে দেখা যাক। আর লালবাগ কেল্লার মধ্যে এত সুন্দর গ্রিন ভিউ, মাশাল্লাহ, দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। উপরে উঠেছি, আপনারা তো পুরো গ্রিন ভিউটা দেখতেই পাচ্ছেন। এখন বুঝতেছি বাংলাদেশকে সবুজের দেশ কেন বলা হয়। বাংলাদেশে যেখানেই যাই সেখানেই সবুজ আর সবুজ দেখতে পাই। আবারও একটু আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। এই যে পরী বিবি যে ছিলেন, উনি শায়েস্তা খানের মেয়ে ছিলেন, কিন্তু তিনি কিন্তু আজম খানের বউও ছিলেন। আজম খান আপনারা যারা ইতিহাস জানেন তারা তো জানেন, আজম খান হচ্ছে আওরঙ্গজেবের ছেলে, সম্রাট শাহজাহানের নাতি। পরী বিবি কিন্তু সম্রাট শাহজাহানের নাতি বউ ছিল, এটা আমরা অনেকেই জানি, আবার হয়তো অনেকেই জানি না। আমার আরও কিছু কথা শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু শেয়ার করতে পারবো না কারণ ফোনে চার্জ শেষ। তো ভিডিওটি আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।